স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। 3 দিনের নন শিডিউল ফ্লাইটের শুল্ক মওকুফের ঘোষণা। সাপটা প্রতীক দিতে হবে, ইসিকে ফের জানালো এনসিপি। কর্মকর্তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এবং সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন। বাড়ি ভাড়া ভাতা 5% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আমদানি রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। আগামী 3 দিনের নন শিডিউল ফ্লাইটের শুল্ক মওকুফের আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রিপোর্টে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভয়াবহ আগুন নিভে গেলেও এখনও কয়েক জায়গা থেকে উঠছে ধোঁয়া। ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফকির গ্রুপের জেনারেল ম্যানেজার আনাসুল হক দেয়ালের বাইরে থেকে হতাশ চোখে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছেন পুড়ে যাওয়া কার্গো ভিলেজ। গতকালের ভয়াবহ আগুনে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানতে পারেননি তিনি। আমদানি রপ্তানির সঙ্গে জড়িত এমন হাজারো অসহায় ব্যবসায়ী অপেক্ষায় বিমানবন্দরে, যারা কেউই এখনো জানেন না তাদের ক্ষয়ক্ষতির হিসেব। হাতে যে ডকুমেন্টসগুলো ক্লিয়ারেন্স অপেক্ষা ছিল, এইটার ভ্যালু অ্যারাউন্ড $30K, অ্যারাউন্ড ধরেন 40 লক্ষ টাকার মতো হতে পারে। আর এয়ারপোর্টে তো আপনারা জানেন যে আসলে এটা আমরা গার্মেন্টস প্রোডাকশনের জন্য জরুরি ভিত্তিতে যে ইম্পোর্টগুলো আনতে হয়, সেজন্য এই মোস্টলি আমরা এয়ার দিয়ে ইম্পোর্ট করি। বাট আনফর্চুনেটলি এই ঘটনাটা আমাদের প্রোডাকশনের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। গার্মেন্টসের অনেকগুলো মাল আছে যেগুলো তাদের খুবই প্রয়োজনীয় মাল, স্যাম্পল আছে যেগুলো স্যাম্পল দিয়ে হইলেও আপনার প্রোডাকশনই করে, আর এমনকি ওই কিছু কনসার্নমেন্টও আছে। তো এই কারণে আমাদের অনেক ক্ষতি হবে, যেগুলো আসলে এগুলো বোঝানো যাবে না। সে বড় ক্ষতি হচ্ছে যে আমরা যে বাইরের জন্য এই মালগুলো এনে আসতেছি, এই শিপমেন্টটাতে একটা আমাদের টাইম আছে, এই শিপমেন্ট এখন তো আমরা তো মিট করতে পারবো না। প্রথম আগুনটা লাগা হয় আপনার কুরিয়ার সার্ভিসের এখান থেকে, তাহলে আমার কুরিয়ার সার্ভিসের আগুন যদি আমার সামনে দিয়ে লাগে তাহলে আমি পিছন দিয়ে কেন পানি মারতেছি? 8 নম্বর গেটটা খুলে দিলে কিন্তু ওইখান থেকে সিভিল এভিয়েশনের লোক যদি পারমিশন দিত তাহলে আমাদের ওইখান থেকে পানি দিলে অন্তত 1 নম্বর গেট পর্যন্ত আগুনটা আসতো না। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতির ধারণা, নষ্ট হয়েছে কয়েক হাজার কোটি টাকার মালামাল। এই ক্ষতি পুষিয়ে উঠতে সবার সহযোগিতা চান তিনি। বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার যে অবস্থা এবং এটাকে পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার এবং আধুনিকীকরণ নিশ্চিত করা জরুরি প্রয়োজন বলে আমরা মনে করি। এবং এখানে যা হাজার হাজার কোটি টাকার যে পণ্য নষ্ট হয়েছে, এবং এখানে অনেক ব্যবসায়ী আজকে পথে বসে যাবে, অলরেডি গেছো। সুতরাং তাদেরকে ক্ষতিপূরণের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং এটা আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে নয়, এটা অনেক সহজ সরল প্রক্রিয়া করতে হবে। দুপুরে কার্গো ভিলেজ এলাকার সবশেষ পরিস্থিতি দেখতে যান বেসরকারি বিমান পরিবহন উপদেষ্টা ও তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নেতারা। যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে, আমাদের প্রায় 21টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা বলে মনে করছেন? এগুলো সকল কিছুকে আমলে নিয়ে অনুসন্ধান চালানো হবে। যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটাকে জানি আপনার মানে ক্লিয়ার করা হয়। যেটা ছিল আগে 72 ঘন্টা বেশি ছিল, এটা জানি ক্লিয়ার করা হয়, সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। কাস্টমস কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে আপাতত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানিতে কোনো সমস্যা হবে না। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শককে নিয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে ক্ষয়ক্ষতি নিয়ে কর্তৃপক্ষ কি কিছু জানিয়েছে? এর সঙ্গে আমাদের জানাবেন যে তদন্ত কাজ কি শুরু হয়েছে কিনা।
ফারহানা, কর্তৃপক্ষ বলতে এখন পর্যন্ত সিভিল এভিয়েশন আমাদের আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো কিছুই জানায়নি। তবে যারা ব্যবসায়ী অথবা যারা এই কার্গো ভিলেজের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে সংযুক্ত, তারা কিন্তু বিভিন্নভাবেই বলেছেন কয়েক হাজার কোটি টাকার মালামাল এখানে নষ্ট হয়েছে এবং এই যে পানি এবং যেসব এখন পর্যন্ত যেগুলো অবশিষ্ট আছে সেগুলো কিন্তু উদ্ধার করে আসলে কোনো কাজেও লাগানো যাবে না, তারা কথাও বলেছেন। কারণ এইখান থেকে যে পরিমাণ পানি এর ভেতরে কার্গো ভিলেজের ভেতরে দেওয়া হয়েছে, আসলে যে মালামাল ছিল তা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং তা এখন পর্যন্ত সরানো সম্ভব হয়নি। এবং বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন যে 3 নম্বর কার্গো ভিলেজটা তারা এইখান থেকে তারা আমদানির মালামালগুলো রাখতে পারবেন, ওইখান থেকেই তারা চলাচল স্বাভাবিক করতে পারবেন এই যে আমদানি রপ্তানির যে পণ্য। তবে এখানে যে ক্ষয়ক্ষতির কথাও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে আমরা বারবারই যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। তবে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এখানে যতগুলো অভিযোগ আছে, বিশেষ করে আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি এবং এর ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার এখানে অগ্নি নির্বাপকের ব্যবস্থার যে ত্রুটি ছিল, এগুলো অনেক অভিযোগ করা হয়েছে বাণিজ্য উপদেষ্টার কাছে, সাংবাদিকরা আমরাই করেছি। আসলে তিনি বলেছেন যে আসলে সব কিছুই আমরা তদন্তের মধ্যে যোগ করব এবং সেখান থেকে আসলে আমরা বিবেচনায় আনবো কোন কোন জিনিসগুলো আসলে এখানে গাফলতি হয়েছে এবং কারা এর সঙ্গে দায়ী। আর আমরা প্রশ্ন করেছিলাম যে এখানে আসলে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা এই আগুন লাগার কথা, কারণ টানা কয়েকটি দিনে যে ঢাকা শহর সহ ঢাকার বাইরে চট্টগ্রামে আগুনের ঘটনা ঘটেছে, তিনি একথাও বলেছেন এই আগুনগুলো কেন লেগেছে তা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। আওয়ামী লীগের রেখে যাওয়া নির্বাচন কমিশনকে গনিমতের মালের মতো সেনাবাহিনী, ডিজিএফআই এবং রাজনৈতিক দলগুলো ভাগ বাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। কমিশনারদের বিরুদ্ধে দলীয় লেজুরবৃত্তি এবং কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় জানিয়েছে দলটি। শাপলা ফুলকে দলীয় প্রতীক হিসেবে পেতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করেন এনসিপির 5 নেতা। 1 ঘন্টার বেশি সময় পর বৈঠক থেকে বেরিয়ে তারা বলেন শাপলার কোনো বিকল্প নেই, কমিশনের বাইরে কারো ইশারায় চলছে বলে অভিযোগ করেন তারা। জুলাই সনদ প্রসঙ্গে তারা বলেন একটা নাটক মঞ্চস্থ হয়েছে এবং এখন তারা ঘুমাচ্ছেন। শাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে শাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে, এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্ি করেছে। শাপলা ছাড়া আমরা বলেছি যে, এবং শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব, এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। একটা হুইমজিক্যাল একটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করেছে পারসেপশন অনুযায়ী। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন সাংবিধানিক আইন এবং বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে। নির্বাচনের দায়িত্ব নিয়ে সকালে সিলেট পুলিশ লান্সে প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের বিষয়ে সরকারের বক্তব্যই নির্বাচন কমিশনের বক্তব্য বলেও জানান তিনি। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে, এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে, আপনিও ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিতই, সব কিছু স্থগিত। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ৭২-এর মূল সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেনের দল গণফোরাম। এর মধ্য দিয়ে ২৫টি দল সনদে স্বাক্ষর করল। সংস্কার আলোচনায় অংশ নেয়া এনসিপি সহ ৮টি দল এখনও সনদে সই করেনি। সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান দলের পক্ষে সনদে স্বাক্ষর করেন। এ সময় সুব্রত চৌধুরী বলেন স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যথাযথভাবে থাকবে আশ্বাস পাওয়ায় গণফোরাম স্বাক্ষর করেছেন। ৭২-এর সংবিধানের মূল ৪ নীতি
ও সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। যেসব দল সনদে এখনো স্বাক্ষর করেনি তাদেরকে দ্রুত স্বাক্ষরের আহ্বান জানান ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ঐক্যমত কমিশনকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তারা 150-এর 2টা পুরোপুরি বাতিল না করে এখন বলেছেন যে সংশোধন করা হবে, 7টা থাকবে, 7টাকে বহাল রাখবে, অর্থাৎ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। আমাদের আহ্বান, আসুন আমরা সকলেই স্বাক্ষর করি, যেন আমরা কেবল এই দলিলটিকে পূর্ণাঙ্গই করে তুলতে পারি না, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অগ্রসর হতে পারি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত নয়, ফের বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে তার বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে আংশিক ব্যবহার করা হয়েছে। বলেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানো কখনোই সম্ভব হবে না। এ সময় ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে তিনি স্বাগত জানান। 422 জন আমরা ছবি সহকারে আমাদের নেতা কর্মীদের তালিকা প্রকাশ করেছি। এই সংখ্যা আরো বেশি হবে যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহীদ হয়েছেন। মাত্র 36 দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। টানা 8 দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 5% এবং সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। দেয়া হয়েছে 6টি শর্ত। সকালে মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 6টি শর্ত পালন সাপেক্ষে মূল বেতনের 5% হারে, যা সর্বনিম্ন 2000 টাকা প্রদান করা হলো। উক্ত বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুসারে সমন্বয় করতে হবে। নভেম্বর থেকে বর্ধিত বাড়ি ভাড়া ভাতা কার্যকর হবে। এদিকে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া, মেডিকেল এবং উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আজ শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। গতরাতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 3 দফা দাবিতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল থেকে আমরণ অনশন করছেন শিক্ষক কর্মচারীরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফোনে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, আপনার কাছে জানতে চাই যে বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা কি বলছেন? শিক্ষকরা যদিও বলছেন যে 3 দাবিতে যে আন্দোলন চলছে এবং যেটি প্রজ্ঞাপন আসলে মন্ত্রণালয় থেকে দেওয়া হলো আজকে, সেটি প্রত্যাখ্যান করলেও কিন্তু শিক্ষকরা বলছেন এটি একটি প্রাথমিক বিষয়, যদিও তারা প্রত্যাখ্যান করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি পুরোপুরি মানতে হবে। একদম যে দাবি নিয়ে গত 8 দিন ধরে এই শহীদ মিনার অবস্থান নিচ্ছে এবং বিভিন্ন রকম কর্মসূচি পালন করছে, সেই 8 দফা দাবি কিন্তু একদমই পুরোটাই, 3 দফা দাবি কিন্তু পুরোটাই মানতে হবে। তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে আজকে 3:30টার দিকে এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কিন্তু তারা একটি মিছিল নিয়ে যাবে শিক্ষা ভবন পর্যন্ত, যে মিছিলের নাম দিয়েছে বুখা মিছিল, অর্থাৎ থালা বাটি নিয়ে তারা কিন্তু এই মিছিল শিক্ষা ভবন যাবে এবং সেখানে অবস্থান করবে, এমনটি আসলে তারা বলছে। পাশাপাশি তাদের যে অনশন কর্মসূচি সেটি কিন্তু চলমান আছে। আজকে নিয়ে তারা 3 দিনের মতো সেই অনশন কর্মসূচি চলছে। আমি শিক্ষকরা বলছি তাদেরকে যে প্রজ্ঞাপন আজকে জারি করা হলো মন্ত্রণালয় থেকে, সেটি এক প্রকার প্রহসন, এমন অভিযোগ কিন্তু আজকে শিক্ষকরা বলছেন। তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি মানতে আসলে কেন মন্ত্রণালয় গড়িমসি করছে, সেই প্রশ্নও কিন্তু আসলে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে এবং কাছে তুলে দিচ্ছে। এবং তারা বলছে
বলছে তাদের যদি দাবি না মানা হয় তারা কিন্তু আরো কঠোর আন্দোলন ডাক দিবেন এবং সেই কঠোর আন্দোলনের মধ্যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগী দাবির মতো কথাও কিন্তু তারা বলছে যে আজকের মধ্যে যে কোনো মূল্যে তাদের যে দাবি সেই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করার কথা বলছে। এবং আজকেও আমরা দেখেছি যে সারা দেশ থেকে শিক্ষকরা এটি শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হচ্ছে এবং স্লোগানে তাদের যে সকল কর্মসূচি যে সকল কথা এবং দাবির যে চাওয়া সেই চাওয়ার কথাগুলোই কিন্তু আসলে বলছেন যে তাদের যে যৌক্তিক 20% বাড়ি ভাড়া এবং জি দাও, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলন সম্পর্কে ফোনে জানালেন সহকর্মী দাউদ হাসান। প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার ট্রেলার সহ সব পণ্য পরিবহনের শ্রমিক মালিকদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন। সিএন্ডএফ এজেন্টরাও পালন করছে প্রতিদিন 4 ঘন্টার কর্মবিরতি। এতে প্রায় স্থবির বন্দরের কার্যক্রম। মাশুল প্রত্যাহার না করা পর্যন্ত পরিবহন বন্ধ রাখার ঘোষণা সংশ্লিষ্টদের। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর থমকে আছে, নেই কোনো পণ্যবাহী যানবাহন বা শ্রমিকদের হাঁক ডাক। কারণ আমদানি বা রপ্তানি পণ্য নিয়ে কোনো যানবাহন প্রবেশ বা বের হচ্ছে না বন্দর থেকে। চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় কন্টেইনার পরিবহনের ট্রেলার সহ কাভার্ড ভ্যান, আন্তজেলা ট্রাক ও পণ্য পরিবহনের সব যান চালাচ্ছেন না চালক ও মালিকরা। এতে চট্টগ্রাম বন্দর কার্যত স্থবির। এখন ডেলি ফাস্ট গাড়ি ঢুকি, তো সেজন্য ফাঁসের দাম বাড়িয়ে দিয়েছে। এখন আমরা কেমন চাকরি এক ডিডি পাই না, 3 দিন পাই না, আমরা কিভাবে কাজ ফাঁস কাটবো? টোটাল কাজ বন্ধ। গাড়ি ঢুকলে না কাজ চলবো, গাড়ি না ঢুকলে বাইরের থেকে ডিবুট থেকে মাল এগুলো না আসলে কাজ কিভাবে চলবো? এখন গেট পাস 230 টাকা হওয়ার কারণে আমাদের 230 টাকা খরচা এখন কেউ বহন করতেছে না। এটা আমাদের পকেট থেকে বহন করতে হবে যদি আমরা বন্ধ ঢুকি। তাই আমরা এখন বন্ধ ঢুকতেছি না। মানে বিগত আজকে 5 দিন বন্ধ আমাদের গাড়ি। সম্প্রতি প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার ট্রেলার মালিকদের একাংশ গত 15ই অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ রেখেছিল। কিন্তু 3 দিনেও কোনো সমাধান না হওয়ায় গতকাল শনিবার থেকে পুরোপুরি পণ্য পরিবহন বন্ধ করে দেয় তারা। ট্রাক, কাভার ভ্যান এবং অন্যান্য স্টক হোল্ডারের গাড়ি যেহেতু বন্ধ হয়ে গেছে, অটোমেটিক সব গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের গাড়িও বন্ধ আছে। এর সাথে চট্টগ্রাম আন্তজেলা পণ্য পরিবহন সমিতি, চট্টগ্রাম ট্রাক ও কাভার্ড ভ্যান ওয়ার্কার্স ইউনিয়ন এবং প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতিতে ঘোষণা দেয়, বন্দরে আগের মাশুল হার পুনর্বহাল না করা পর্যন্ত যানবাহন চালাবেন না। যতক্ষণ পর্যন্ত 57 টাকা 50 পয়সা সরকার ঘোষণা না দিবেন, বন্দর চেয়ারম্যান পর্যন্ত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের গাড়ি চালাবো না, আমরা আমাদের গাড়ি বন্দরে প্রবেশ করাবো না। এক সপ্তাহের মধ্যে নতুন শুল্ক আরোপ সমস্যার সমাধান না হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের সংগঠন পোর্ট ইউজার্স ফোরাম। সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে 4 ঘন্টা কর্মবিরতি পালন করবে। 1 সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। দেশের মোট আমদানি রপ্তানির প্রায় 85% হয় এই বন্দর দিয়ে। তাই এই বন্দর স্থবির থাকার নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতির উপর পড়বে বলছেন ব্যবসায়ীরা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেটের সামনে থেকে কর্মবিরতির সবশেষ খবর জানিয়েছেন সিনিয়র রিপোর্টার নাজমুল সাদিকি। প্রতিবাদে গতকাল থেকে পুরো দমে যানবাহন চালানো বন্ধ রেখেছে। বন্দর থেকে যারা পণ্য পরিবহন করে দেশের বিভিন্ন গন্তব্যে নিয়ে যায় তারা, এবং যে রপ্তানি পণ্যগুলো বন্দরে নিয়ে আসা হয় যে পরিবহনগুলো, সেগুলো মানে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, কোনো যানবাহনগুলোই কিন্তু চলছে না, ট্রেলার চলছে না। কারণ এইসব পরিবহনের চালক যারা যে বর্ধিত মাশুল সেটা তারা দিতে চাইছে না, আবার মালিকরাও দিতে চাইছে না, ব্যবসায়ী দিতে চাইছে না। তো সেক্ষেত্রে এই মাশুলটা কে দিবে বর্ধিত, সেক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে না, এবং এই কারণে আন্দোলনে গিয়েছে ট্রাক, কাভার্ড ভ্যান, টরি, ট্রেলারের মালিক এবং শ্রমিক সবাই। এবং এই কারণে বন্দর কিন্তু এখনও পর্যন্ত স্থবির বলা যায়। এর প্রভাব কিন্তু দেশের বাণিজ্যের উপরে পড়বে। ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন, বন্দর ব্যবহারকারী যেটা জানিয়েছেন, যে এভাবে যদি স্থবির হয়ে যায়, পণ্য যদি রপ্তানি আমদানি কোনোটাই ঠিকমতো না হয়, সেটির প্রভাব পণ্য মূল্যের উপর পড়তে বাধ্য। আন্তর্জাতিক প্রসঙ্গ। সীমান্তে সপ্তাহব্যাপী চলা ব্যাপক সংঘর্ষের পর কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়ে চুক্তিতে সই করেছে আফগানিস্তান এবং পাকিস্তান।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একমত হয়েছে। দোহা জানিয়েছে, দুই দেশ আগামী কয়েকদিনের মধ্যে ফের বৈঠকে বসবে যাতে যুদ্ধবিরতি টেকসই হয়। বৈঠকে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, আর আফগানিস্তানের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি এবং লস অ্যাঞ্জেলেস সহ দেশজুড়ে লাখো মানুষ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই শুরু হওয়া এই নো কিংস আন্দোলন দ্রুতই জনস্রোতে পরিণত হয়। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের সামনে সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। রাস্তাঘাট এবং সাবওয়ের প্রবেশ মুখেও ছিল উপচে পড়া ভিড়। গণতন্ত্র রাজতন্ত্র নয় এবং সংবিধান ঐচ্ছিক কোনো বিষয় নয়, এমন স্লোগান লেখা প্ল্যাকার্ডও ছিল অনেকের হাতে। দুপুরের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, 3 দিনের নন শিডিউল ফ্লাইটের শুল্ক মওকুফের ঘোষণা। শাপলা প্রতীক দিতে হবে, ইসিকে ফের জানালো এনসিপি। কর্মকর্তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এবং সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে প্রশ্ন। বাড়ি ভাড়া ভাতা 5% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।